আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ একটা ইংলিশ মডেল টেস্ট নিয়ে আজকে এসেছি। আমি ভালো সময় কাটিয়েছি এই মডেল টেস্টটা সাজানোর জন্য, যেখানে গ্রামার ভোকাবুলারির একটা মিশ্রণ থাকবে, প্রশ্নগুলোর মাঝে সহজ মাঝারি একটু কঠিন টাইপের প্রশ্ন থাকবে। যাদের প্রস্তুতি মোটামুটি ভালো তারা তো খুব ভালো করবা, যাদের মাঝারি মানের প্রস্তুতি তারাও মাঝারি মানের স্কোর পাবা। আমাকে নিশ্চয়ই আমি 15টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি মূল পরীক্ষার মতো করে। কয়টা প্রশ্ন তোমার কারেক্ট হয় আমাকে জানাবা শেষ দিকে। তবে মডেল টেস্ট মানে তুমি বুঝবে ভাইয়া, প্রত্যেকটা প্রশ্নরে নিয়ে চিন্তা করবা, খাতা কলম নিয়ে সবাই বসো। 1 নম্বর প্রশ্নটা তুমি 1 নম্বর দিয়ে ঠিক হইলে ঠিক টিক দিবা, না হলে ক্রস দিবা। কয়টা হয়েছে তুমি ম্যাচ করবা। যেটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবা। চলো ভাইয়া শুরু করে দিই। আজকের তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটা আমি সাজিয়েছি দেখো, এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস। যে ব্যক্তির কোনো পরিবার নাই তিনি একাকিত্বের কষ্টটা ফিল করেন। এখানে আমাদের কোশ্চেনটা হলো ভাইয়া, আমাদের কোশ্চেনটা হলো এই যে হু 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 হ্যাজ নো ফ্যামিলি, এটারে তুমি কোন ক্লজে ফেলবা? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রিপজিশনাল। ইয়েস, তুমি লাগলে একটু সময় বেশি নিও, আমি সামনে আগাই। আমাদের এই প্রশ্নের উত্তর হবে ভাইয়া এই নাম্বারটা। এই নাম্বার বলবা কেন, তাই না? কেন এর বিষয়টা মনে হয় বুঝো তোমরা। এই যে হু হ্যাজ নো ফ্যামিলি, এই ক্লজটা কিন্তু এই পার্সনের ব্যাপারে এই কথা বলছে। আমরা জানি কোনো ওয়ার্ডকে কোনো ফ্রেজকে বা কোনো ক্লজকে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ বলতে হয়, নিশ্চয়ই তার আগে একটা নাউন থাকে। তাহলে দেখো, এই পারসন একটা নাউন আগে থাকতে পারে বা পরেও নাউন থাকবে, আগে বা পরে নাউন থাকবে। তাহলে এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, তাহলে এই হু হ্যাজ নো ফ্যামিলি ভাইয়া এই পারসনের ব্যাপারে বলছে, বিধায় এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, 1 নাম্বার নিশ্চয়ই সবার হয়েছে প্রত্যাশা করি। ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না তোমাদের পরীক্ষায় ভাইয়া মোস্টলি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ক্লজ আর ফ্রেজ থেকেও নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ থেকেই প্রশ্ন এসছে এবং আসলে এখান থেকে আসবে। দেন অনেক বড় একটা বাক্য, জন এন্ড জ্যাক এন্ড জিল কুড নট বাট গো টু দ্য হিল টু মেক চিল। আমার প্রশ্নটা হলো, এই বাক্যটা কেমন টাইপের বাক্য, কোন বাক্যের এক্সাম্পল? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নাকি কম্পাউন্ড কমপ্লেক্সের এক্সাম্পল? চিন্তা করা শেষ তোমাদের? লাগলে একটু সময় নিও ভাইয়া, 30 সেকেন্ডের মতো নিতে পারবা। আসো এবার আমার সাথে আনসার করতে। উত্তর হবে আমাদের সিম্পল সেন্টেন্স। কেন? দেখো, আমাদের বাক্য হলো এতটুকু, জন এন্ড জ্যাক এন্ড দেখলে আমরা নিশ্চয়ই কম্পাউন্ড সেন্টেন্স মাইরা দেই না, তাই না? কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্সের বেসিক ভেরিয়েশন তোমাদেরকে অনেকবার বলে ফেলেছি ভাইয়া, সেটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যদি কোনো বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, বাক্যটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। আর দুটা ফাইনাইট ভার্ব থাকলে কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। যদি কমপ্লেক্স হয় কেমনে বুঝবো কমপ্লেক্স? একটা সাবঅর্ডিনেট পার্ট থাকবে, সাবঅর্ডিনেট থাকলে আমরা বলবো এটা কমপ্লেক্স, আর দুপাশে দুটো স্বাধীন বাক্য থাকলে বলবো কম্পাউন্ড। তো এখানে এন্ড দ্বারা কিন্তু নাউনরে যুক্ত করছে, বাক করে না। ফলে জন এন্ড জ্যাক এন্ড জিল সাবজেক্ট পার্টটা, কুড নট বাট গো, বাট দেখলে আমরা মোস্টলি কম্পাউন্ড সেন্টেন্স বলতে চাই। বাট ভাইয়া তোমাদেরকে পড়িয়ে সেই পয়েন্টটা, যে বাট দেখলে বাক্যটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, কম্পাউন্ড হতে পারে। বাট শব্দটা যদি ব্যতীত অর্থ দেয়, কি ব্যতীত অর্থ দেয়, তবে বাক্যটা প্রিপজিশন। তারপরে বাট শব্দটা যদি যিনি ছাড়া না, মানে ওই যে আমরা রিলেটিভ প্রোনাউন আকারে ইউজ করি, তখন সেটা ওই বাক্যটা রিলেটিভ প্রোনাউন আকারে বসে, ওই বাক্যটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। আর বাট শব্দটা কিন্তু অর্থে আসলে আমরা কম্পাউন্ড বলি। তাহলে এখানে বাক্যের অর্থ দাঁড়ায়, জন জ্যাক এন্ড জিল কুড নট বাট গো, মানে ওরা হিলে না যায় পারে না, চিল করার জন্য তারা হিলে না যায় পারে না। দেখো এখানে এই বাট শব্দটা অবশ্যই কিন্তু অর্থে আসছে না। আমরা বললাম এই বাক্যটা একটা সিম্পল বাক্য, কারণটা কি? দেখো ভাইয়া, এই বাক্যে ফাইনাইট ভার্ব কেবল একটাই, গো। ফাইনাইট ভার্ব কয়টা? একটা। তাহলে জন জ্যাক এন্ড জিল কুড নট বাট গো, না গিয়ে পারে না, মানে যাওয়া ছাড়া ওরা কিছু করতে পারে না। টু দা হিল টু মেক চিল, তার মানে চিল করার জন্য তারা হিলে যাওয়া ছাড়া কিছু করতে পারে না, বা কিছু চিন্তাই করতে পারে না। তাহলে দেখো ভাইয়া, এখানে বাক্যটা দেখে আমরা কম্পাউন্ড বলবো না, বরং বাক্যে একটা ফাইনাইট ভার্ব গো থাকার কারণে বাক্যটা কি বলছি? সিম্পল বলছি। আশা করি তোমরা উত্তর ঠিক করেছো এবং ঠিক দাগিয়েছো, বুঝতেও পেরেছো যাদের বুঝতে সমস্যা হয়েছে। 3 নম্বর বাক্যে আসো, দ্য ইনডিরেক্ট ফর্ম অফ হি সেড আই হ্যাড আ পেন।
ন্যারেশন টপিক থেকে ভাইয়া নিয়েছি। উত্তর কি হবে চিন্তা করো, সময় একটু লাগলে পজ করে নিও, ভাইয়া উত্তর বলে যাই। আসো 3 নম্বর বাক্যে আমরা হি সেড পেয়েছি। দেখো ভাইয়া, আমরা রিপোর্টিং ভার্বটাকে যদি পাস্ট টেন্সে পাই, যদি রিপোর্টেড স্পিচটা কোনো কারণে সায়েন্টিফিক ট্রুথ না হয়, তখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে পেলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করি আমরা। তাহলে সেডের জায়গায় সেড আছে আমরা লিখেছি, আমরা দ্যাট ক্লজ একটা কানেক্টর ইউজ করলাম। তারপর এই যে আই হ্যাড, আইটাকে নিশ্চয় আমরা চেঞ্জ করতে হবে কি দিয়ে, ফার্স্ট পারসন হলে আমরা প্রোনাউন চেঞ্জ করি সাবজেক্ট দিয়ে, এর জায়গায় আমরা হি লিখলাম। এটা অ্যাডমিশনে খুব বেশি চিন্তা করতে হয় না। এবং হ্যাড শব্দটা যেহেতু দেখে বুঝতে পারছি বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, ফলে এটাকে আমরা পাস্ট পারফেক্টে ফেলবো। তাহলে হেড এর পর আরেকটা হেড মেরে দিব। তাহলে দেখো হি সেড দ্যাট হি হ্যাড আ পেন। ওকে ভাইয়া, তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, টেন্স পরিবর্তন করব, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে বিধায় পাস্ট পারফেক্টে লিখব। উত্তর হচ্ছে সি। প্রত্যাশা করি এটা সবার হয়েছে। ন্যারেশন খুব ইজি একটা টপিক, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে মেডিকেলে অনেকবার। নেক্সট, দ্য ইডিয়ম পুট আপ উইথ মিন্স। আমি একটা ইডিয়মস থেকে প্রশ্ন নিয়েছি। ইডিয়ম বলো বা তোমরা গ্রুপ ভার্ব আকারে এটা পড়ে থাকো। পুট আপ উইথ এই শব্দটার, এই এক্সপ্রেশনটার মানে কি? এন্ড, ইউজ, স্টার্ট নাকি টলারেট? সবাই পারা উচিত। ইয়েস, উত্তরটা হবে ভাইয়া টলারেট। উত্তর কি হবে? উত্তর হবে টলারেট। উত্তর হবে আমাদের এই প্রশ্নটার টলারেট। দেখো পুট আপ উইথ মানে কি? ধৈর্য ধারণ করা, যেটাকে আমরা বলি এন্ডিউর। এন্ডিউর, আই ক্যানট পুট আপ উইথ দিস ইনসাল্ট। তাহলে পুট আপ উইথ মানে হলো ধৈর্য ধারণ করা, টলারেট করা, এন্ডিউর করা। আর বাকিগুলোর অর্থ আমরা নিশ্চয়ই পারি, সবার হয়েছে প্রত্যাশা। দেন আসো, দ্য প্রিজনার রিমেইন ড্যাশ দ্য জেল ড্যাশ আ সেল। উত্তর কি হবে? প্রিপোজিশন তোমরা নিশ্চয়ই খুব ভালো করে পড়েছো ভাইয়া, প্রিপোজিশন থেকে প্রশ্ন নিশ্চয়ই পাবা। কি হবে উত্তর? দ্য প্রিজনার রিমেইনড ড্যাশ দ্য জেল ড্যাশ আ সেল। উত্তর হবে ভাইয়া এই নাম্বারটা। এটা খুব ইজি কোয়েশ্চেন, মেডিকেল এই টাইপের প্রশ্ন এসেছিল মহাখালী দিয়ে। বাক্যটা এসেছিল মেডিকেলে, হি লিভস ড্যাশ মহাখালী ড্যাশ ঢাকা, এরকম দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছিল। তো আমরা অ্যাট লিখেছি, ইন লিখেছি। ছোট স্থানের পূর্বে আমরা অ্যাট লিখি, বড় স্থানের পূর্বে আমরা ইন লিখি। তো এখানেও কিন্তু ওই এক্সপ্রেশনটা এসছে। দেখো ভাইয়া, জেল আর সেল দুটোর মাঝে তো একটা পার্থক্য আছে। মানে জেলের ভিতরে একটা সেল থাকে, জেলের ভিতরে সেল থাকে। তাহলে জেলটা একটা বড় প্লেস, আর জেলের একটা নির্দিষ্ট লোকেশনকে আমরা সেল বলি, তাই না? তাহলে আমরা কি বলবো? ইন দ্য জেল এট আ সেল। তাহলে দ্য প্রিজনার রিমেইনড ইন দ্য জেল এট আ সেল। আশা করি সবাই ক্লিয়ার। দেন ভাইয়া, কোন বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল? চিন্তা করো, রিডিং করো। জন এন্ড জ্যাক অর জিম উইল প্লে ইন দ্য গেম। ভাইয়া এন্ড অর বাট, এন্ড তারপরে অর বাট দেখে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তবে সাবধান ভাইয়ার ওই আইডিয়াটা খেয়াল করো। সিম্পল বাক্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্স বাক্যে দুটা ফাইনাইট ভার্ব, একটা সাবঅর্ডিনেট। কম্পাউন্ড বাক্যে দুটো ফাইনাইট ভার্ব, দুই পাশে দুটো স্বাধীন থাকবে। তারপরে এন্ড অর বাটের কথা চিন্তা করতে হবে। চিন্তা করে শেষ ভাইয়া। ভাইয়া উত্তর দেখাই দিই তোমাদের। আসো, উত্তর হবে আমাদের সি নাম্বার। দেখো ভাইয়া, কেন এই নাম্বার নয়? এন্ড অর আছে, এন্ড বাট অর দেখলে কম্পাউন্ড মাইরা দিও না আন্দাজে ভাইয়া। বাক্যে ফাইনাইট ভার্ব কেবল এই যে প্লে শব্দটা, দেখো একটা ফাইনাইট ভার্ব আছে, ফলে বাক্যটা এন্ড অর বাট থাকলেও বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্স। সেকেন্ড বাক্যে আই উইল বাই আ পেন অর আ পেন্সিল ফর রাইটিং। দেখো এগেইন এখানে অর আছে, বাক্যের মাঝ বরাবর অর দিয়ে প্রশ্ন করেছি, এর মানে কিন্তু এই বাক্যটা আবার কম্পাউন্ড না ভাইয়া। দেখো আই উইল বাই, বাই কিন্তু একটাই, ফাইনাইট ভার্ব কিন্তু একটাই, ফলে এগেইন এটাও সিম্পল সেন্টেন্স। দেখো ভাইয়া, তাহলে এই যে অর যুক্ত করেছে দুটা নাউন রে, অর যদি দুটা বাক্যকে পৃথক করে তখন আমরা কম্পাউন্ড বলবো। কেমন? থার্ড বাক্যে বুঝতে পেরেছো? থার্ডটা পরে বলি। হি লেট ইট টাইম ফর এভরি ভিলেজ, এটা আমরা বুঝতে পারছি সিঙ্গুলার মানে সিম্পল সেন্টেন্স। এখানে জেনি ক্রাইস ফর শি হ্যাজ লস্ট হার। তোমরা ফর শব্দটা আসলে বিকজ শব্দের অর্থ দেয়, জানো? ফর শব্দটা কম্পাউন্ড সেন্টেন্সের একটা কানেক্টরও বটে। তাহলে ফর শব্দটা সিঞ্চ বা বিকজ শব্দের অর্থ দিচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে আসলে এটাই বলছে, জেনি ক্রাইস, জেনি কান্না করেছে, শি হ্যাজ লস্ট হার, সে হারায় ফেলেছে তারে। এখানে আসলে কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল আকারে আমরা এটাকেই নিতে পারি কেবল, আর কোনোটা নিতে পারছে না। দেখো আমাদের এ বি ডি তিনটা বাক্যে ভাইয়া একটা করে ফাইনাইট ভার্ব আছে। তাহলে এ বি ডি যদি একটা করে ফাইনাইট ভার্ব, তাহলে এ বি ডি সিম্পল বাক্য। আর কম্পাউন্ডে আমরা জানি অবশ্য দুটা ফাইনাইট ভার্ব থাকে, কমপ্লেক্সেও দুইটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমাদের অপশন বাকি আছে একটা, যেটা বাকি ওটাই উত্তর নিশ্চিত, আর কোনো ঘাটাঘাটি দরকার নাই। দেখতে পাচ্ছি ক্রাইজ একটা ফাইনাইট ভার্ব, লস্ট একটা ফাইনাইট ভার্ব আছে, ফলে বাক্যের উত্তর হচ্ছে সি নাম্বারটাই কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভাইয়া, তোমরা কারেক্ট করেছো বটে। 7, হি রিগেলড আস ওয়ান্স अगेन।
এখানে এই রিগেল শব্দটার অর্থ কি ভাইয়া? একটা সিনোনিম থেকেও প্রশ্ন রেখেছি, সিনোনিম থেকে 2-3টা প্রশ্ন রেখেছি। তোমরা ওটারে খুব ভয় পাও ঠিক, বা বিরক্ত লাগে ওটা, বাট ওখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। হি রিগেলড আস ওয়ান্স अगेन। উত্তর কি ভাইয়া চিন্তা করেছো? यस, আসলে উত্তর হবে আমাদের আনন্দ দিয়েছে। হি রিগেলড আস, আমাদেরকে আনন্দ দিয়েছে, ওয়ান্স अगेन, আবার। ওয়ান শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল, ওয়ান্স দিয়েও একবার আসছে, টুয়াইস দিয়েও প্রশ্ন আসছে। अगेन শব্দটা কিন্তু অ্যাডভার্ব, দুটো শব্দ এখানে অ্যাডভার্ব। দুটো অ্যাডভার্ব একসাথে বসতে পারে, একটা শব্দের জন্য 7-8টা অ্যাডজেক্টিভ একসাথে বসতে পারে। হ্যাঁ, তাহলে হি রিগেলড আস, সে আমাদের আনন্দ দিয়েছিল, ওয়ান্স আবার, अगेन মানে আবার দিছে। ওয়ান্স अगेन আমরা একটা এক্সপ্রেশন আকারে ইউজ করি মূলত। তাহলে এখানে রিগেল শব্দটি ভাই আনন্দ দেওয়া অর্থে আমরা এমিউজ ইউজ করি। সেড মানে তো বিরক্ত, ফ্রাইটেন মানে ভয় দেখানো, এবার মানে ঘৃণা করা। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইফেমেরাল? ইফেমেরাল শব্দটার মানে কি বলো? লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, existing throughout all of time and space, characterized by great strength and durability, having a profound and lasting impact। কোনটা বললো ভাইয়া? ইউফেমেরাল। ইফেমেরাল এই শব্দটার মানে হলো ভাই ক্ষণস্থায়ী, হ্যাঁ, যেটা অল্প সময় ধরে টিকে থাকে। লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, ইফেমেরাল, ইফেমেরাল, ইফেমেরাল। তোমরা আবার ইউফেমিজমের সাথে কানেক্ট, মানে এটারে ভাইবো না। ইউফেমিজম নামে একটা ওয়ার্ড আছে, আমরা বিশেষ পরীক্ষায় পেয়েছি। ইউফেমিজম মানে হলো কোনো কঠিন কথাকে সহজ ভাষায় বলা। ফর এক্সাম্পল, সামওয়ান পাস্ট অ্যাওয়ে, কেউ মরে গিয়েছে, আমরা পাস্ট অ্যাওয়ে পরিবর্তে মানে আমরা ডাই না ব্যবহার করে পাস্ট অ্যাওয়ে বলি। মানে কেউ মরে গেছে, কথাটা শুনলে একটু খারাপ লাগবে, এটাকে একটু সহজ ভাষা বলা যায় পাস অ্যাওয়ে, এটা কি বলি আমরা। তারপর নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ডস। দুটা করে ওয়ার্ড রেখেছি, বলো কোন জোড়া শব্দ কারেক্ট ইন টার্মস অফ স্পেলিং। একটা হলো স্লোভেনিয়ার, আর একটা হলো প্রশ্নমালা। পজ করে চিন্তা করো ভাইয়া, কুইক করে। এই প্রশ্নগুলো জানি না কমনও পেয়ে যেতে পারো, তবে একটা প্র্যাকটিসের জন্য আমি করছি। তারপর আসো ভাইয়া, উত্তর হবে আমাদের ডি নাম্বারটা, স্লোভেনিয়ার। দেখো, SOUVENIR, স্লোভেনিয়ার। এটা হলো কোশ্চেনায়ার। কোশ্চেনায়ার আমার প্রশ্নমালা, এটা তোমরা হয়তো এভাবেই পড়ো, কোশ্চেন, তারপরে নাই রে, কোশ্চেন নাই রে, স্লোভেনিয়ার কোশ্চেন নাই রে। দেন আসো, হোয়াট আর দ্য সিনোনিমস অফ কন্ডোন? এই কন্ডোন শব্দটার সিনোনিম কোন দুইটা ওয়ার্ড? দুটা করে ওয়ার্ড রেখেছি। দেখো, কন্ডোন শব্দের সিনোনিম কোন দুইটা? ডিসরিগার্ড, ডিসপাইজ, সাপোর্ট, অ্যাসিস্ট, টলারেট, অ্যাপ্রুভ, ওয়ার্থলেস, ইম্পোস্টার। একটু চিন্তা করো ভাইয়া, লাগলে একটু সময় নিও, তোমরা মূল পরীক্ষা যেমনটা পাবা জানো। ভাইয়া উত্তর দেখাই। কন্ডোন মানে হলো ক্ষমা করা, হ্যাঁ, ক্ষমা করা। তাহলে ক্ষমা যদি করি, তার মানে আমি টলারেট করি। ভাইয়ের একটু আগে একটা এক্সপ্রেশন পড়ে এসেছি, পুট আপ উইথ টলারেটের মতো। অ্যাপ্রুভ মানেও কিন্তু অ্যাপ্রুভ করা। তাহলে কন্ডোন শব্দটা ভাগ ক্ষমা করা, সিনোনিম হচ্ছে টলারেট, অ্যাপ্রুভ, ফরগিভ, এগুলো আমরা বলতে পারি। বাকিগুলো হয় না। ডিসরিগার্ড মানে অবজ্ঞা করা, সাপোর্ট মানে তো সমর্থন করা, ওয়ার্থলেস মানে হলো ভালো না, অযোগ্য বা অপ্রয়োজনীয়। তাহলে কন্ডোন শব্দ অর্থ কি ভাইয়া? ক্ষমা করা। আমরা এখানে টলারেট নিতে পারি, যদিও একবারে ডিরেক্ট সিনোনিম না, বাট কাছাকাছি সিনোনিম। অ্যাপ্রুভ শব্দটাও কাছাকাছি সিনোনিম। নেক্সট, হি অ্যাপিয়ার্স টু বি আ ফিশ আউট অফ ওয়াটার। এখানে ভাইয়া একটা ইডিয়ামস থেকে প্রশ্ন নিয়েছি, ফিশ আউট অফ ওয়াটার। এটা দেখো, কল্পনা করলেই পেরে যাবা, ফিশ আউট অফ ওয়াটার। এটার মানেটা কি দাঁড়ায়? আনইজি, ফ্রাস্ট্রেটেড, আনন্যাচুরাল, নাকি বোর্ড? হি অ্যাপিয়ার্স টু বি, বাক্যটা রিডিং করো ভাইয়া, এটাও দিয়েও পরীক্ষায় কাজে চলে আসতে পারে কারেকশন আকারে। হি অ্যাপিয়ার্স টু বি, তাকে মনে হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। চিন্তা করো ভাইয়া, ফিশে যদি আউট অফ ওয়াটারে থাকে তার অবস্থাটা কি হয়? চিন্তা করেছো ভাইয়া? উত্তর হবে আনইজি। ইয়েস, উত্তর হবে কি আনইজি। ফিশরে যদি পানির উপরে রেখে দাও, মানে ফিশ যদি পানি ছাড়া অন্য কোথাও থাকে, সে নিশ্চয় আনইজি ফিল করে, সে লাফালাফি করে। পানি তো লাফালাফি করে, বাট ফিশের স্পেস, নিরাপদ স্পেস বা তার নিজের জায়গা হলো পানি। তাহলে ফিশ আউট অফ ওয়াটার মানে হলো অস্বস্তিতে থাকা, আনইজিতে থাকা। ফলে উত্তর হচ্ছে হি অ্যাপিয়ার্স টু বি আ ফিশ আউট অফ ওয়াটার। এ ফিশ আউট অফ ওয়াটার মানে হলো ভাইয়া আনইজি। দেন সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ পাস্ট পারফেক্ট টেন্স। একবার এইভাবেই তোমাদের মেডিকেলে আসে, পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য কোনটা? চিন্তা করো, খুব ইজি কোয়েশ্চেন এটা। এটা একবার বেসিক লেভেলের এরকম 4-5টা প্রশ্ন পাবা, একবার বেসিক লেভেলের 4-5টা প্রশ্ন পাবা। চিন্তা করা শেষ ভাইয়া, কামিং ব্যাক। উত্তর হবে আমাদের ডি নাম্বার। উত্তর নাম্বার ডি নাম্বার। উত্তর ডি নাম্বার হবে। দেখো, হেড দেখি তুমি পাস্ট পারফেক্ট আন্দাজ দাগ দিয়ে দিও না, কারণ এখানে ইটেন কিন্তু নাই, ফলে এটা বাদ। আর এখানে অলরেডি দেখলেও পারফেক্ট আমরা বলি না আন্দাজে। হ্যাভ দেখলে প্রেজেন্ট পারফেক্ট বলি। নিশ্চয় তোমরা টেন্সের স্ট্রাকচার সবাই পারো। প্রেজেন্ট টেন্সে আমরা
ভার্বের বেস ফর্ম রাখি, প্রেজেন্ট ফর্ম রাখি, এম ইজ আর আইএনজি রাখি, তারপর হ্যাভ হ্যাজ ভার্বের 3 নম্বর ফর্ম রাখি, এরপরে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের সাথে আইএনজি রাখি প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, তারপরে হ্যাড ভি3, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি পাস্ট পারফেক্ট। আর ফিউচার টেন্সের কথা জানো, উইল দিয়ে হয়। উইল ভার্বের বেস ফর্ম ফিউচার ইনডিফিনিট, উইল বি শেল বি ভার্বের আইএনজি হলো ফিউচার কন্টিনিউয়াস, উইল হ্যাভ শেল হ্যাভ ভি3 ফিউচার পারফেক্ট, আর উইল হ্যাভ বিন শেল হ্যাভ বিন ভার্বের আইএনজি হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফলে এখানে পাস্ট পারফেক্ট চেয়েছেন আমাদের পাস্ট পারফেক্ট, ফলে পাস্ট বলতে আমরা হ্যাড নিচ্ছি আর পারফেক্ট আমরা ভি3 নিচ্ছি, অলরেডি বাক্যে আছে। তাহলে দে হ্যাড অলরেডি ইটেন when we arrived। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেনেভোলেন্ট? বেনেভোলেন্ট শব্দটার অ্যান্টোনিম কি? দেখো ভাইয়া, এটা অনেক জায়গায় তোমাদের যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এগুলো পরীক্ষায় খুব করে আসার মতো এই টাইপ আসবে, এক্স্যাক্টলি না হোক। বেনেভোলেন্ট মানে হলো উদার, জেনারাস বলতে পারি আমরা। তাহলে এটার উল্টাটা কি? স্টিনজি, কম্প্যাশনেট, অ্যালট্রুইস্টিক, বিনাইন। উত্তর চিন্তা করেছো ভাইয়া? লাগলে একটু সময় নিও ভাইয়া, বেশি নিও না। উত্তর হবে আমাদের স্টিনজি। বেনেভোলেন্টের সিনোনিম আকারে এই তিনটাই আসে, কম্প্যাশনেট, অল্ট্রুইস্টিক, বিনাইন, সবগুলো কিন্তু সিনোনিম আকারে আসতে পারে। বিনাইন মানে দয়ালু, অল্ট্রুইস্টিক মানে পরোপকারী, কম্প্যাশনেট মানে এই দয়ালু এমন শব্দকে রেফার করে। অন্যদিকে বেনেভোলেন্টের অ্যান্টোনিম আকারে আমাদের প্রশ্ন চেয়েছে, স্টিনজি মানে হলো কঞ্জুস। কঞ্জুস তো চিনো তোমরা, মানে উনি জেনারাস না, তিনি মাইজারলি, কৃপণ এমনটাকে রেফার করে। ফলে উত্তর হচ্ছে আমাদের এই নাম্বার। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পন্ডার? পন্ডার শব্দটার মানে কি? মানেটা না অ্যান্টোনিম চেয়েছে, ডিসরিগার্ড, কন্টেমপ্লেট, কনসিডার এন্ড এগ্রি। নিশ্চয়ই কঠিন না ভাইয়া, এবং ট্রাস্ট মি ভাইয়া যে প্রশ্ন দেখাচ্ছি তোমাদের এর চেয়েও কঠিন হবে না। মূল পরীক্ষার প্রশ্ন নিশ্চয়ই হবে না, এর চেয়ে সহজ হতে পারে। ফলে কখনোই ইংলিশ পরীক্ষা খারাপ হবে এই ভাবনাটা নিয়ে যাইও না, ইংলিশে অবশ্যই ভালো করবা। আমি ক্লোজিং দিব একটা, ক্লোজিংটা মনোযোগ দিয়ে শুনো। উত্তর কি হবে ভাইয়াদের? উত্তর হবে আমাদের এই নাম্বার। দেখো, পন্ডার মানে হলো চিন্তা করা, এটা একটু ডিপ অর্থ আছে। পন্ডার মানে গভীরভাবে চিন্তা করা। তাহলে চিন্তা করা, কনসিডার চিন্তা করা, কন্টেমপ্লেট মানেও গভীরভাবে চিন্তা করা, এগ্রি মানেও কিন্তু রাজি হওয়া, কাছাকাছি ওয়ার্ড। আর ডিসরিগার্ড মানে হলো মানে চিন্তা করা, ডিসরিগার্ড মানে হলো অবজ্ঞা করা, অসম্মান করা। তাহলে এটার অ্যান্টোনিম আকারে যায় হলো আমাদের ডিসরিগার্ডটা, বাকিগুলো সিনোনিমাস আকারে যায়। পন্ডারে সিনোনিম কন্টেমপ্লেট, কনসিডার, এগ্রি যায়। অন্যদিকে ডিসরিগার্ড মানে হলো অবজ্ঞা করা, অসম্মান করা বা গুরুত্ব না দেওয়া। এটা দেন আসো, দ্য ম্যাসকুলিন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্পিনস্টার। স্পিনস্টার শব্দটার ম্যাসকুলিন কি, মানে পুরুষবাচক শব্দ কোনটা? ম্যাসকুলিন, পুরুষবাচক সংখ্যা কোনটা শব্দ? স্মার্ট, হ্যান্ডসাম, ব্যাচেলর, স্পিনস্টার। স্পিনস্টার আছে, স্পিনস্টার কি স্পিনস্টার নাকি? উত্তর নিশ্চয়ই তোমরা চিন্তা করেছো এবং উত্তর তোমরা ব্যাচেলর ধরেছো জানি আমি। এই ম্যাসকুলিন, জেন্ডার, নাম্বার, জেন্ডার, এই দুটা টপিকের যেই বই ধরে তুমি পড়ছো প্রথম দুইটা রুলেই ইনাফ, এর বাইরে প্রশ্ন আসবে না। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত 2 বার কি 3 বার আসছে এই নাম্বার, জেন্ডার পয়েন্টটা ধরে। তারপর যাই ভাইয়া লাস্ট কোশ্চেন, সাইক্লিং ইজ সার্টেনলি হেলথিয়ার দ্যান ড্রাইভিং। সাইক্লিংটা মানে গাড়ি ড্রাইভিং করার চেয়েও বেশি হেলথিয়ার বলছে। তাহলে ভাইয়ের কোশ্চেন কি? সার্টেনলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কি সার্টেনলি শব্দটা নিশ্চয়ই কি চিন্তা করেছো তুমি? উত্তর হবে ভাইয়া অ্যাডভার্ব। আমরা জানি সার্টেনলি শব্দের অ্যাডভার্ব অবশ্যই। সাইক্লিং ইজ সার্টেনলি অবশ্যই অর্থ দিচ্ছে, সার্টেনলি শব্দের অ্যাডভার্ব আকারেই আমরা ব্যবহার করি। তাহলে সাইক্লিং ইজ সার্টেনলি হেলথিয়ার দেন ড্রাইভিং। সাইক্লিংটা ড্রাইভিং এর চেয়েও বেশি হেলথিয়ার অপশন। হ্যাঁ, দেন শব্দটা কম্পারেটিভ মুড, আমরা বুঝতে পারছি এখানে অ্যাডভার্ব। ওকে, আমি বললাম, আবারও বলি ভাইয়া, আমার এই প্রশ্নের চেয়েও কঠিন প্রশ্ন তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে না। তুমি কত পেয়েছো ভাইয়ারা জানাও, যদি কম হয় হতাশ হওয়া যাবে না ভাইয়ারা, জানাও। আমি মনে করি তোমার যদি প্রস্তুতি ভালো থাকে আমার এই প্রশ্নে তুমি 15তে খুব সহজে 12, 13, ইভেন 14 পাওয়া সম্ভব। হ্যাঁ, এখন তো আর হাতে কিছু করার নাই। আমি তোমাকে বলবো ভাইয়া, আমি যে টপিকগুলো দিয়েছি যদি তোমাদেরকে আমি ওভারঅল বলি, যে টপিকগুলো এখন একটু শেষ সময় দেখে যাবা। ভোকাবুলারি তো দেখবা, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, স্পেলিং, ইডিয়মস, এগুলো ম্যান্ডেটরি টাইপের টপিক। ট্রান্সলেশনের জন্য প্রিভিয়াস কোশ্চেন যতটুকু পড়েছো সেটা, বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো একটু এক নজর দেখে যাবা। মেডিকেলের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে যাবা। যদি কারো সুযোগ না হয় মেডিকেলের প্রশ্ন সমাধান করার, আমার ইউটিউবের প্লেলিস্ট আছে, স্পিড বাড়াই দিয়ে দেখে ফেলতে পারো। গ্রামারের যে টপিকগুলো, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, রাইট ফর্ম ভার্ব, ন্যারেশন, জেরান্ড পার্টিসিপল, এই কয়টা টপিক রে একবার একটু ভালো করে দেখে যাও, তোমার পরীক্ষা খারাপ হবে না। ওকে, তোমরা তোমাদের বন্ধুদেরকে আমার আজকের ক্লাসটা শেয়ার করে দিতে পারো। তোমাদের ছোট ভাই বোন যারা আছে, যারা আমার অনেক পরে পায়, তাদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো, তারাও যেন আমার সাথে কানেকশন থাকতে পারে। শুরু থেকেই আমার
সাথে তাদের ইংলিশ প্রস্তুতি নিতে পারে। তোমাদের সবার জন্য শুভকামনা। মেডিকেল ভর্তি প্রত্যাশীদের জন্য আমার এবছরের শেষ ক্লাস এটা। তোমাদের জন্য চেষ্টা করেছি কিছুটা করার, কিছু না মোটামুটি করার চেষ্টা করেছি। আমি দয়া রেখো আমাকে, তোমরা সবাই মেডিকেলে চান্স পেয়ে যাও, আমি সেই মন থেকে সেই দোয়াটা করি। ভালো থেকো সবাই, মাথা ঠান্ডা রেখে মূল পরীক্ষাটা দিও। ওই গিভেন ডেতে যে যত ঠান্ডা মাথায় থাকতে পারবে, জানি ঠান্ডা মাথায় থাকাটা একটু কঠিন, বাট তুমি যত ঠান্ডা থাকতে পারবা তোমার মূল পরীক্ষা তত ভালো হবে। মাথায় বেশি চাপ নিয়ে গেলে দেখবা পারা জিনিসও ভুল করবা। আল্লাহর ভরসা করে যাও। তুমি বাসা থেকে যখন পরীক্ষা হলে যেন বের হবা, মানসিকভাবে খুব প্রশান্তিতে থাকবা। একটু দুরূদ শরীফ পড়তে পারো, যারা মুসলিম আছো একটু ভালো কাজ করতে পারো। মাথায় এটা রাখো যে আমার কাজ আমি শেষ করেছি আল্লাহ, এবার তুমি যদি মনে করো আমার জীবনের জন্য কল্যাণ আছে মেডিকেলে চান্স পাওয়াটাতে, তাহলে আমার মেডিকেলে চান্স পাওয়ার ব্যবস্থা করে দিও, সবকিছু সহজ করে দিও। আর যদি আমার জীবনের জন্য কল্যাণ না থাকে তাহলে তোমার যা মন তা করে দিও। শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।